দ্য ফ্রগস, ব্যাং। ব্যাং থেকে আমাদের প্রথম যে প্রশ্নটি, হোয়াট ডিড দ্য কোরাস অফ ফ্রগস সিং দেয়ার সং ইন দ্য ফ্রগস? অর্থাৎ ফ্রগস গল্পে কোরাসরা যে গান গাচ্ছিল ওটা কি গান ছিল? ইন দ্য ফ্রগস গল্পে ফ্রগস গল্পটা হচ্ছে এ কমেডি প্লে বাই আনশিয়েন্ট গ্রিক প্লে রাইট অ্যারিস্টোফেন্সের লেখা হচ্ছে ফ্রগস গল্পটা। দ্য কোরাস অফ ফ্রগস কেন বলা হচ্ছে? কোরাস তো একত্রে গান গাইবে, তো এইটা একত্রে গান গাওয়ার যে মানুষগুলোকে এটা দেখানো হয়েছিল ব্যাং হিসাবে। যখন ওই যে নদী স্টিক্স রিভারটা পার হচ্ছিল সবাই, তখন একত্রে সমস্ত ব্যাং ডেকে উঠছিল এবং ব্যাং সেজেছিল। স্টেজে যদি কল্পনা করি, স্টেজের ওই কোরাসের মানুষগুলো ব্যাং সেজেছিল আর কি, সবাই ভান করেছিল যে ব্যাঙের। সেটাকে আমরা এক সংক্ষেপে বলবো যে কোরাস অফ ফ্রগস। ওরা সিংস দেয়ার সং, ওরা গান গাচ্ছিল টু ক্রিয়েট এ প্লেফুল অ্যান্ড হিউমারাস অ্যাটমসফিয়ার অ্যাজ দ্য গড ডায়োনিসাস ট্রাভেলস টু দ্য আন্ডারওয়ার্ল্ড। দেবতা ডায়োনিসাস যেহেতু আন্ডারওয়ার্ল্ডে ট্রাভেল করতে যাচ্ছে, ঠিক আছে, ব্যাংরা হচ্ছে হাস্য তামাশা করে ডাকাডাকি শুরু করে দেয়। দ্য সং অফ দ্য ফ্রগস ইজ বোথ কমিক্যাল, ওই যে ব্যাঙের ডাকগুলো কমিক্যাল হাস্যকর ছিল, অ্যান্ড রিপিটেটিভ মানে একই কথা বারবার বলছিল, কনসিস্টিং মোস্ট অফ দ্য ক্রকিং সাউন্ড ব্রেকেক্স ক্রক্স। এই একটাই কোটেশন, দরকার নেই আর। ব্রেকেক্স ক্রক্স এটা কুলে ব্যাঙগুলো ডাকছিল। দিস কোরাস অ্যাপিয়ার্স ডিউরিং ডায়োনিসাসের সময়, ডায়োনিসাসের জার্নির সময় এই ব্যাঙগুলো ডাকতে থাকে অ্যাক্রস এ লেক টু রিচ দ্য আন্ডারওয়ার্ল্ড, যে লেকের পর দিয়ে ওরা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডে যাচ্ছিল। হোয়ার হি ইন্টেন্ডস টু ব্রিং ব্যাক এ গ্রেট পোয়েট টু সেভ দ্য সিটি অফ এথেন্স রাজ্যের মানুষকে ভালো একজন পোয়েটকে গিফট করার জন্য ডায়োনিসাস ওখানে যাচ্ছিল। যাওয়ার পথে ব্যাঙগুলো ডাকছিল, ঠিক আছে। কি জন্যে ডাকছিল? দ্য ফ্রগস সং সার্ভস সেভারাল পারপাসেস, বেশ কয়েকটা পারপাস ওদের গানের ছিল। ফার্স্টলি, প্রথম যে কারণটা সেটা হচ্ছে ইট অ্যাডস টু দ্য কমিক রিলিফ অফ দ্য প্লে। নাটকের মধ্যে হচ্ছে একটা কমিক রিলিফ থাকবে, দেখবেন সিরিয়াস কিছু বিষয় দেখানো হচ্ছে, হুট করে দিলদার টাইপের একজন এসে ফান করে, এরকম জিনিস দেখানো হয়। প্রথমত ফার্স্টলি ব্যাঙের ডাক কি করে? ইট অ্যাডস টু দ্য কমিক রিলিফ টু দ্য প্লে মেকিং দ্য অডিয়েন্স লাভ উইথ ইটস সিলি অ্যান্ড রিপিটেটিভ নেচার। ওই লাফায় ফালতু করে ডাকছিল, একের পর এক ডাকছিল, এটা নাকি তখনকার ফান, ঠিক আছে। তো এটা মূলত হচ্ছে রাইটার এই অ্যারিস্টোফেন্স এই কাজটা করেছিল হচ্ছে কমিক রিলিফ বা একটা ফান দেখানোর জন্য। সেকেন্ডলি, দ্বিতীয়ত, ইট রিপ্রেজেন্ট দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট অফ দ্য আন্ডারওয়ার্ল্ডের ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট। আন্ডারওয়ার্ল্ড, নদী, লেক, ব্যাং তো থাকবেই। অ্যান্ড দ্য অবস্টাকলস ডায়োনিসাস ফেসেস ইন হিজ জার্নি, এবং ডায়োনিসাস যে যাচ্ছিল আন্ডারওয়ার্ল্ডে যাওয়া যায় এতটা সহজ নয়, ঠিক আছে, ব্যাংটাকেও ডাকবে, এরকম একটা সিচুয়েশন দেখাচ্ছিল। দ্য ক্রকিং অফ দ্য ফ্রগ ক্রিয়েট অ্যান অ্যামিউজিং চ্যালেঞ্জেস ফর ডায়োনিসাসের কাছে এই জিনিসটা খুবই চ্যালেঞ্জিং মনে হচ্ছিল। কেন জানেন? মানে এত জোরে জোরে চিল্লায় ডাকছিল যে বিরক্ত, ওর অস্বস্তি লাগছিল। তো রাজা কি বলো, তো দেবতা হু মানে ডায়োনিসাস ফাইন্ড দেয়ার সিঙ্গিং ইরিটেটিং, মানে খুবই বিরক্ত লাগছিল ডায়োনিসাসের কাছে এই গান গাওয়াটা। The playful banter between Dionysus and the frogs highlight the comedic elements of the play. মানে ডায়োনিসাসের সাথে ব্যাঙের যে ডাকাডাকি বিরক্ত হয়, এই পুরো বিষয়টা এই নাটকে ফানি, মানে ওরা বিরক্ত করছে, ও বিরক্ত হচ্ছে, এটা দেখে অনেকটা ফান মনে হচ্ছিল। সেটিং দ্য টোন ফর দ্য রেস্ট অফ দ্য স্টোরি, মানে পুরো গল্পে বাকি গল্পের জন্য একটা ফানি টোন তৈরি করে বা ফানি অংশ তৈরি করে এই গল্পটা, ঠিক আছে। ইজ ডায়োনিসাস এ হিরো এন্ড দ্য ফ্রগস গল্পে ডায়োনিসাস কি হিরো বলবো নাকি? অ্যান্ড দ্য ফ্রগস ডায়োনিসাস ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ হিরো। কেউ যদি কোনো বইতে পান যে হিরো না, নো প্রবলেম, আমরা এখানে হিরো বলেই বিবেচনা করেছি। বাট হি ইজ পোর্ট্রেট অ্যাজ এ হিউমারাস অ্যান্ড আনকনভেনশনাল ম্যানার কম্পেয়ার টু ট্রেডিশনাল হিরো। বাস্তবে হিরোকে যেরকমভাবে মানে দেখানো হয়, ডায়োনিসাসকে এই গল্পে দেখানো হয় ডায়োনিসাসকে ভীতু, ফালতু, হাস্যকর টাইপের, মানে একটু জোকার টাইপের দেখানো হয়েছে, তাও তাকে আমরা হিরো বলতে পারি। ডায়োনিসাস কে ছিল? ডায়োনিসাস দ্য গড অফ ওয়াইন অ্যান্ড থিয়েটার মানে ওই যে নাটকের দেবতা, সিনেমা নাটকের দেবতা, তারপরে ওয়াইনের দেবতা। এই লোকটা ডায়োনিসাস এম্বার্কস অন এ জার্নি, সে আন্ডারটেক করে একটা জার্নিতে যায় টু দ্য আন্ডারওয়ার্ল্ড উইথ দ্য এইম অফ ব্রিঙ্কিং ব্যাক এ গ্রেট পোয়েট টু সেভ অ্যাথেন্স ফ্রম ইটস পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ডিক্লাইন। কালচারের দিক থেকে, রাজনীতির দিক থেকে এথেন্স খারাপ হয়ে যাচ্ছে, আন্ডারওয়ার্ল্ডে যাচ্ছে, একজন মৃত লেখককে সে নিয়ে আসবে, বাঁচিয়ে নিয়ে আসবে, এই হচ্ছে তার মিশন। হিজ মিশন ইজ নোবেল, তার মিশনটা খুবই সুন্দর, ভালো। অ্যাজ হি সিক্স টু রিস্টোর উইজডম অ্যান্ড গাইডেন্স, যেহেতু সে হচ্ছে উইজডম, জ্ঞানের সন্ধানে গেছে, গাইডেন্সের সন্ধানে, গাইড মানে পথ দেখাবে, ওই লোকটাকে রাষ্ট্রে নিয়ে আসবে কেন? যাতে রাষ্ট্রের মানুষকে পথ দেখায়, ঠিক আছে।
রাষ্ট্রকে পথ দেখাবে কিসের মাধ্যমে? থ্রু দ্য পাওয়ার অফ পোয়েট্রি অ্যান্ড আর্ট, কবিতা এবং সাহিত্যের শক্তি দিয়ে সে রাষ্ট্রকে পথ দেখাতে চায়। তো ভালো কাজ, ওকে আমরা কি বলে হিরো বলতেই পারি। However, যাই হোক, ডায়োনিসাসের ক্যারেক্টার ইজ নট দ্য টিপিক্যাল ব্রেভ অ্যান্ড স্ট্রং হিরো। ডায়োনিসাস কিন্তু হিরোরা যেরকম স্ট্রং হয়, সাহসী হয়, সেরকমটা ছিল না। হি শোজ, সে দেখায় ফিয়ার অ্যান্ড রিলুক্টেন্স, অনিচ্ছুক, ভীতু। রিলাইং অন হিজ স্লেভ জান্দিয়াস ফর সাপোর্ট অ্যান্ড গাইডেন্স, মানে কিছু হইলো না হইলো জান্দিয়াস তুই কর তুই কর, ভয় পেয়ে যায়। ঠিক আছে, জান্দিয়াস সাহসে এগিয়ে আসে, কিন্তু ডায়োনিসাস দেবতা হয়েও ভয় পায়। গল্পে দেখানো হয়েছে এরকম আর কি এই নাটকে। ডেসপাইট হিজ ফ্ল, মানে তার কিছু ত্রুটি থাকার পরেও ডায়োনিসাস ডিটারমাইন্স টু ফুলফিল হিজ মিশন। ডায়োনিসাস বেশ কয়েকবার কিন্তু মায়ের খায়, এটা জানেন না? আন্ডারওয়ার্ল্ডে ওরে এমন পিঠায় বারবার, তারপরেও দেখা যায় সে তার মিশনটাকে ফুলফিল করে। অ্যান্ড হিজ আলটিমেট সাকসেস ইন ব্রিঙ্গিং ব্যাক টু দ্য প্লে রাইট অ্যাসকাইলাস ফ্রম দ্য আন্ডারওয়ার্ল্ড, এবং ফাইনালি দেখতে পাই অ্যাসকাইলাসকে সে নিয়ে এসেছে। ঠিক আছে, ডেমনস্ট্রেট হিজ হিরোইজম, এবং নিজের বীরত্বটা প্রকাশ করে ইন অ্যান ইউনিক ওয়ে, ইন এ ইউনিক অ্যান্ড এন্টারটেইনিং ওয়ে, মানে ফানি হাস্যকর একটা উপায়ে, একটা ভিন্নভাবে সে তার মিশনটাকে কমপ্লিট করে। এই জন্য ওনাকে আমরা হিরো বলতে পারি, তবে সে কোনো ট্রেডিশনাল নর্মাল অন্যান্য হিরোদের মতো নয়। ঠিক আছে, পরের প্রশ্ন আরেকবার কি একটু সংক্ষেপে বলবো কেন ওকে হিরো বলবো। ওকে আমরা হিরো বলতে পারি, তবে ট্রেডিশনাল হিরোর মতো ও সাহসী নয়, ওকে বরং ফানি ভীতু হিসেবে দেখানো হয়েছে। এমনকি ওর যে দাস স্লেভ জান্দিয়াসের থেকেও সে বেশি কি বলে ভীতু ছিল, বরং নিজের কাজের সময় হেল্প সে ওর কাছ থেকেই চাইতো। কিন্তু আমরা দেখতে পাই সে হচ্ছে নিজের রাজ্যের ভালোর জন্য, পলিটিক্যাল পাওয়ারের জন্য, কালচারাল দিক থেকে অবনতি ঘটেছে, সমাজ সংস্কৃতি নিচে চলে গেছে, এটা উন্নতি করার জন্য সে হচ্ছে অ্যাসকাইলাসকে নিয়ে আসে ফাইনালি, বহু কষ্টের মধ্যে মাইকটার খেয়েও। তো এই কারণে আমরা ওকে একজন ইউনিক, ভিন্ন রকম একজন এন্টারটেইনিং একজন হিরো বলতে পারি। পরের প্রশ্ন, হোয়াই ডিড ডায়োনিসাস চুজ অ্যাসকাইলাস ওভার ইউরিপিডিস? ইউরিপিডিসের পরিবর্তে অ্যাসকাইলাসকে উনি কেন পছন্দ করলেন? এটাও যারা সামারি দেখেছেন তাদের আর কিছুই লাগবে না, ওখান থেকে লিখে দেবেন। In the Frogs, Dionysus choose Aeschylus over Euripides after a contest between two playwrights in the underworld. আন্ডারওয়ার্ল্ডে দুইজনের মধ্যে কন্টেস্ট, প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতার পরেই সে হচ্ছে বাছাই করে, সিলেক্ট করে যে আমি অ্যাসকাইলাসকে নিয়ে যাব, ইউরিপিডিসকে নিয়ে যাব না। কন্টেস্টটাকে আমরা একটু বড় করে লিখব। দ্য কন্টেস্ট ইজ অ্যারেঞ্জিং টু ডিটারমাইন হুইচ পোয়েট শুড রিটার্ন টু দ্য লিভিং ওয়ার্ল্ড টু হেল্প অ্যাথেন্স। অ্যাথেন্স রাজ্যটাকে হেল্প করার জন্যে কোন কবি আসবে, কোন কবি যাবে, এটা হচ্ছে তাদের মধ্যেকার প্রতিযোগিতা। ডিউরিং দ্য কন্টেস্ট, এই প্রতিযোগিতার মধ্যে অ্যাসকাইলাস অ্যান্ড ইউরিপিডিস ইজ প্রেজেন্ট। এক্সপার্টস ফ্রম দেয়ার প্লেস অ্যান্ড এঙ্গেজ ইন ডিবেট অ্যাবাউট দেয়ার মেরিটস অ্যান্ড দেয়ার ওয়ার্কস। তাদের নাটকের ব্যাপারে, তাদের কাজের ব্যাপারে ডিবেট করে, কে কত ভালো লিখেছে, কে কত সেরা লিখেছে, এরকম। ঠিক আছে, এরকম হচ্ছে শুরুর দিকে করে। ইউরিপিডিস ইজ নোন ফর হিজ ইনোভেটিভ অ্যান্ড রিয়েলিস্টিক অ্যাপ্রোচ টু দ্য ট্র্যাজেডি। ইউরিপিডিস তার লেখালেখির মধ্যে রিয়েলিস্টিক টাইপের লেখালেখি করতো, ফোকাসিং অন কমপ্লেক্স ক্যারেক্টার অ্যান্ড সাইকোলজিক্যাল ডেপথ। তার নাটকগুলোর মধ্যে সাইকোলজিক্যাল একটু গভীরতা ছিল, কমপ্লেক্স জটিলতা ছিল। অন্যদিকে অ্যাসকাইলাস কি করতো? অ্যাসকাইলাস অন দ্য আদার হ্যান্ড ইজ সেলিব্রেটেড ফর হিজ গ্র্যান্ডিওর অ্যান্ড মোরাল থিমস। অ্যাসকাইলাস লিখতো মহান মহান কিছু বিষয় নিয়ে, অ্যান্ড ট্রেডিশনাল ভ্যালুস, এবং তৎকালীন ট্রেডিশনাল ভ্যালু মানে হচ্ছে মূল্যবোধ। ঠিক আছে, মূল্যবোধ নিয়ে লিখতো। থ্রু দ্য কন্টেস্ট, এই কন্টেস্টের মাধ্যমে ডায়োনিসাস ইভ্যালুয়েটস দেয়ার কন্ট্রিবিউশন টু ড্রামা অ্যান্ড দেয়ার পটেনশিয়াল টু প্রোভাইড গাইডেন্স অ্যাথেন্স নিড। অ্যাথেন্সের যে গাইডেন্সটা দরকার সেটাকেই বিবেচনা করে আমাদের লেখক আর কি, আমাদের রাইটার কি করে, তাদের মধ্যে থেকে একজনকে নিয়ে আসার চিন্তা ভাবনা করে। অ্যান্ড দ্য এন্ড, কিন্তু শেষে আমরা দেখতে পাই ডায়োনিসাস চুজ অ্যাসকাইলাস। ডায়োনিসাস অ্যাসকাইলাসকে বেছে নেয়। তার মানে কি, ও নিজে অ্যাসকাইলাসের ভক্ত। এই লেখকের, ফ্রগসের রাইটার অ্যারিস্টোফেন্স আসলে অ্যাসকাইলাসের ভক্ত। ওই জন্য ডায়োনিসাসকে দিয়ে অ্যাসকাইলাসকে নিয়ে আসবে। কারণ কি? কারণ হচ্ছে বিকজ হি বিলিভস অ্যাসকাইলাসেস ওয়ার্ক এমবডিজ স্ট্রেংথ। কারণ ও মনে করে যে অ্যাসকাইলাসের লেখালেখির মধ্যে রয়েছে শক্তি, উইজডম অ্যান্ড মোরাল ক্লিয়ারিটি, নৈতিক শিক্ষা রয়েছে। দ্যাট অ্যাথেন্স রিকোয়ার্স, যেটা অ্যাথেন্সের প্রয়োজন ডিউরিং দিস টাইম অফ ক্রাইসিস। আজকের এই দুর্দশার দিনে অ্যাসকাইলাসের মতো লেখকই প্রয়োজন। অ্যাসকাইলাসেস প্লে আর সিন মোর আপলিফটিং। আপলিফটিং মানে মানুষকে উন্নত করে তোলে, অর্থাৎ ভালো টাইপের লেখালেখি। ঠিক আছে, অ্যান্ড ক্যাপেবল অফ ইন্সপায়ারিং দ্য সিটিজেন্স, এবং
জনগণকে, সিটিজেন মানে জনগণ, জনগণকে ইন্সপায়ার করতে পারে টু স্ট্রাইভ ফর গ্রেটনেস, ভালোর জন্য লড়াই করার ক্ষেত্রে ইন্সপায়ার করতে পারে। হোয়াট ইজ ইউরিপিডিস, যেখানে কিনা ইউরিপিডিসের লেখালেখিগুলো ওয়ার্কস আর ভিউড অ্যাজ মোর ক্রিটিক্যাল অ্যান্ড লেস লাইকলি টু ইউনাইট দ্য পিপল, যেখানে ইউরিপিডিসের লেখালেখি আমরা দেখতে পাই একটু জটিল, ক্রিটিক্যাল, মানুষকে একত্র করতে পারে না, ভালো জিনিস নিয়ে লেখে কিন্তু বেশি দরকার অ্যাসকাইলাসকে। ঠিক আছে, ডায়োনিসাসেস ডিসিশন রিফ্লেক্ট হিজ জাজমেন্ট অফ হোয়াট ইজ দ্য বেস্ট ফর দ্য সিটি অ্যান্ড কালচারাল রেস্টোরেশন হি সিক্স। তো এখানে আমাদের ডায়োনিসাসের সিদ্ধান্তটা দেখানো হয় যে তৎকালীন সমাজকে রিস্টোর করার জন্য, ভালো করার জন্য যে রাইটারকে দরকার সেই রাইটারকেই সে নিয়ে আসে। এটা আমরা কিন্তু বড় প্রশ্ন হিসেবে পড়েছি। দ্য ফ্রগস ইজ মোর দ্যান জাস্ট এ কমেডি। ঠিক আছে, আমরা পড়েছিলাম স্যাটায়ার, একইভাবেই লেখা যাবে। ইট ক্যারিজ সিগনিফিকেন্ট মেসেজ অ্যাবাউট দ্য সোসাইটি অ্যান্ড কালচার। ফ্রগস শুধুমাত্র একটা নর্মাল হাসি তামাশার কমেডি নয়, এর আরও গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। ঠিক আছে, কি লিখবো? দ্য ফ্রগস বাই অ্যারিস্টোফ্যানিস ইনডিড, প্রকৃতপক্ষে ইনডিড মোর দ্যান জাস্ট এ কমেডি, এটা শুধুমাত্র একটা কমেডি থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ। ইট ক্যারিজ সিগনিফিকেন্ট মেসেজ অ্যাবাউট সোসাইটি অ্যান্ড কালচার, সমাজের ব্যাপারে এটা আরও গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে দেয়। পার্টিকুলারলি রিগার্ডিং দ্য রোল অফ আর্ট অ্যান্ড লিডারশিপ ইন দ্য টাইম অফ ক্রাইসিস। ক্রাইসিস মানে হচ্ছে যে ক্রাইসিসের সময়, সভ্যতা যখন খারাপ হচ্ছে, দিন দুনিয়া সমাজ যখন খারাপ হয়ে যাচ্ছে, তখনকার সময়ে সমাজে কি দরকার, সমাজে ভালো কিছু দরকার, এই বিষয়টা আমাদেরকে একটা বার্তা দিয়ে বুঝিয়ে দেওয়া হয় এই নাটকে, দ্য ফ্রগস নাটকের মাধ্যমে। দ্য প্লে হ্যাজ রিটেন, এই নাটকটা লেখা হয়েছিল ডিউরিং এ টার্বিউলেন্ট পিরিয়ড ইন অ্যাথেন্স ইন দ্য হিস্ট্রি, ইতিহাসে অ্যাথেন্সে তখন খারাপ সিচুয়েশন চলছিল, তখন মার্কড বাই পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি অন দ্য অনগোয়িং পেলোপোনেসিয়ান ওয়ার। পেলোপোনেসিয়ান ওয়ারটা সম্পর্কে আমরা ডিটেলে যাব না, তখন মূলত হচ্ছে একটা যুদ্ধ ঝামেলা হয়েছিল অ্যাথেন্সে, মানুষের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক দিয়েই খারাপ একটা সিচুয়েশন ছিল। তো তখন ধরেন মানুষকে শিক্ষা দিবে কে? আজকের দিনে যেমন ইন্টারনেট, মিডিয়া, এগুলোর মাধ্যমে ভালো কিছু প্রচার করলে মানুষ ভালো দেখবে, নিউজ মিডিয়া টিডিয়া, তো তখন এগুলো ছিল না, তখন রাইটারদের হাতে হচ্ছে সব ছিল। তাই কি করলো, রাইটারকে ফেরত আনার মাধ্যমে সমাজটাকে শিক্ষা দেওয়া যাবে বা ভালো কিছু শেখানো যাবে, এটা প্ল্যান করে আমাদের লেখক। ঠিক আছে, থ্রু ইটস হিউমারাস অ্যান্ড এন্টারটেইনিং ন্যারেটিভ, ফ্রগস গল্পের মধ্যে যে ফানি, এন্টারটেইনিং এই সমস্ত গল্পের মাধ্যমে দ্য ফ্রগ অ্যাড্রেসেস সিরিয়াস থিম, ফানি বিষয়ের মাধ্যমে সে সিরিয়াস থিম দেখাচ্ছে, ভালো বিষয়বস্তু দেখাচ্ছে, অ্যান্ড অফার্স ইনসাইটফুল কমেন্ট্রি অন দ্য স্টেজ অফ অ্যাথেনিয়ান সোসাইটি, এবং অ্যাথেন্সের সমাজের স্টেজে একটা ভালো, ইনসাইটফুল মানে দেখে যেন দূরদৃষ্টি সম্পন্ন, ভেতরে যেন ভালো কিছু দেখতে পায়। অর্থাৎ যদিও ফান দেখানো হচ্ছে, কিন্তু দেখানো হচ্ছে না তৎকালীন এই নোংরা খারাপ সমাজটাকে ভালো করার জন্য একটা আলোকিত মানুষ দরকার, বা একটা ভালো কিছু দরকার, গাইডেন্স দেওয়ার জন্য কোনো মানুষকে দরকার। ঠিক আছে, মেসেজগুলো আমরা যদি আবারও বলি, ওয়ান অফ দ্য কি মেসেজ ইজ ইন দ্য প্লে, প্রথম একটা মেসেজ আমরা এই নাটকে যেটা পাই, দ্য ইম্পর্টেন্স অফ আর্ট অ্যান্ড লিটারেচার ইন শেপিং অর গাইড দ্য সোসাইটি, সমাজকে শেপ করা বা সমাজকে গাইড করার জন্যে আর্ট এবং লিটারেচারের কতটা দরকার। ঠিক আছে, আজকের দিনে তো আর্ট লিটারেচার নেই, আজকের দিনে হচ্ছে সিনেমা, নাটক, মিডিয়া জগৎ, এটা আমরা হচ্ছে আর্টের সাথে ধরতে পারি, আর্টও আছে কিছুটা, তাহলে আমরা হচ্ছে বুঝতে পারবো। তো বোঝানো হচ্ছে যে আর্ট এবং লিটারেচার একটা সমাজকে পরিবর্তন করতে কতটা পারে। Dionysus' quest for bring back the great poet from the underworld underscores the belief that poets and their work have the power to influence public moral. Dionysus যে ফেরত চলে গেল আর্টিস্টদেরকে ফেরত নিয়ে আসতে, নাট্যকারদের, এটা বোঝায় যে নাট্যকারদের ক্ষমতা আছে একটা সমাজকে ভালো করার, পাবলিক মোরাল ভালো করার, ইন্সপায়ার সিটিজেন অর্থাৎ সিটিজেনদেরকে, জনগণদেরকে ইন্সপায়ার করার, অ্যান্ড প্রোভাইড উইজডম, এবং মানুষকে জ্ঞান বিতরণ করার ইন ডিফিকাল্ট টাইমস, খারাপ সময়ের মধ্যে। The contest between Aeschylus and Euripides highlight the different approaches to drama and their respective impact on society. এই যে দুইজন ভালো লেখকের মধ্যে যে লড়াই দেখানো হয়, এটা মূলত আমাদেরকে বোঝানো হয় যে দুই রকমের রাইটার দুই রকমের প্রভাব বিস্তার করে সমাজের মধ্যে, দুই ধরনের লেখক। আপনারা দেখবেন যে এক লেখক এইভাবে সমাজের মানুষকে ইন্সপায়ার করেছে, অন্য লেখক অন্যভাবে, কেউ নেগেটিভলি, কেউ পজিটিভলি, কেউ দুইজনই পজিটিভলি, কিন্তু ভিন্ন ভিন্নভাবে, এটাই মূলত এখানে দেখানো হয়। Another significant message is the critic of contemporary leadership. দেখুন, একজন মানুষকে নিয়ে আসবে যেন সে অ্যাথেন্সের মানুষকে গাইড করতে পারে, তার মানে বোঝানো হচ্ছে যে অ্যাথেন্সকে চালনা করার মতো রাজা মন্ত্রী, গভর্নেন্স ভালো ছিল না, এটাও একটা গুরুত্বপূর্ণ সমালোচনা।
কন্টেম্পোরারি লিডারশিপ নিয়ে, অর্থাৎ তৎকালীন নেতা নিয়ে। অ্যান্ড কল ফর দ্য বেটার গভর্নেন্স, এবং উনি চাইছে একটু আরও ভালো একজন শাসক চাই। এটাকে তো সরাসরি বলা যায় না, এরকমভাবে দেখানো হয়েছে, ঠিক আছে। থ্রু দ্য ক্যারেক্টার অফ ডায়োনিসাসকে দেখানোর মাধ্যমে, হিজ অ্যাকশন অ্যান্ড আদার ক্যারেক্টার্স, মানে অন্যান্য মানুষের সাথে যে কাজটা করছে এটা দেখানোর মাধ্যমে, অ্যারিস্টোফেন অর্থাৎ আমাদের এই গল্পের ফ্রগসের রাইটার স্যাটারাইজ দ্য ফ্লস অ্যান্ড শর্ট কামিংস অফ দ্য লিডার অফ হিজ টাইম। তার সময়ের যে নেতা রাজা বাদশাহ ছিল ওদেরকে অপমান করছে। অ্যাথেন্সে তখন মনে হয় রাজা বাদশাহ ছিল না, ওরা নাকি অনেক আগে থেকেই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করতো। যাই হোক, মূল কথা হচ্ছে তাদের লিডারদেরকে, নেতাদেরকে মানে অপমান করা হয়েছে যে আপনারা ভালো না, ভালো নেতা দরকার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে দুইটা মোরাল মেসেজ। এবং এই প্লেটা আমাদের কী করে এনকারেজ করে, কিসের জন্য? অন দ্য কোয়ালিটিস অফ ইফেক্টিভ লিডারশিপ অ্যান্ড নিড ফর স্ট্রং, ওয়াইজ অ্যান্ড ভার্চুয়াস লিডারশিপ টু গাইড দ্য সিটি। শহরকে গাইড করার জন্য, শহরের মানুষকে গাইড করার জন্য, যখন শহরের মধ্যে চ্যালেঞ্জেস, খারাপ সময় যাবে, তখন সহজকে গাইড করার জন্য আরও স্ট্রং, আরও জ্ঞানী, আরও ভার্চুয়াস মানে গুণী মানুষ দরকার, লিডার দরকার, সেটা দেখায়। তাই আমরা বলতে পারি ফ্রগস শুধুমাত্র একটা ফানি কমেডি নয়, বরং এটা সমাজের মানুষের প্রতি খুব সুন্দর কিছু মেসেজ তুলে ধরেছি। পুরোটাকে সংক্ষেপে আবার বলি, ফ্রগস শুধুমাত্র এটা ফানি না, এটা ফানি, হিউমারাস কিছু ক্যারেক্টার, কিছু ঘটনার মাধ্যমে মূলত সমাজের ক্রিটিক্যাল সিচুয়েশনগুলোকে দেখানো হয়েছে। উনি বোঝানোর চেষ্টা করেছেন যে সমাজে খারাপ সময়ে পথ দেখানোর জন্য একজন ভালো মানুষ দরকার, আর্ট এবং লিটারেচারের গুরুত্ব রয়েছে, সেগুলো দরকার, এবং যে পলিটিক্যাল লিডার্স যারা, তার থেকে আরও ভালো লিডার্স দরকার। খারাপ লিডার্স দিয়ে সমাজকে টেকানো যায় না। আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট অ্যারিস্টোফেন্স, এবং এটা আমরা স্কিপ করব। অ্যারিস্টোফেন্সের সম্পর্কে জানা একটু মুশকিল আছে, আর বাপের নাম কি, কোন দেশে বাস করতো, দাদার নাম কি, মানে অনেক কিছু জানতে হয়, ঠিক আছে। তো এই ধরনের কোয়েশ্চেন আমরা স্কিপ করলেও ইনশাল্লাহ আমরা বাকি থেকেই অনেক কমন পেয়ে যাব।